হ্যালো এভরিওয়ান, আশা করছি আমরা সবাই ভালো আছি। আগের ভিডিওতে আমরা তড়িৎ বলরেখা সম্পর্কে জেনেছিলাম। আজকে যে বিষয়টা আমরা পড়ব সেটা হলো তড়িৎ দ্বিমেরু। তো চলো সময় নষ্ট না করে সবাই খাতা পেন হাতে নিয়ে নিই। আজকের টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ইংলিশ টার্মটা লিখে নিই, ইলেকট্রিক ডাইপোল। এই বিষয়টা আজকে আমরা পড়ব, তড়িৎ দ্বিমেরু। তো সর্বপ্রথম তোমাদের যেটা কোয়েশ্চেন আসবে যে অ্যাকচুয়াল তাহলে তড়িৎ দ্বিমেরু এই জিনিসটা কি। তো চলো এর সংজ্ঞাটা কি একটু জেনে নিই। আমি আগেই বলেছি সংজ্ঞা আমি লিখাবো না, ঠিক আছে? এটা তোমরা বই থেকে পড়ে নেবে বা লিখে নেবে তোমরা যে নোটস তৈরি করছো। তাহলে আমি জাস্ট বলে দিচ্ছি সংজ্ঞা কাকে বলে, তড়িৎ দ্বিমেরু কাকে বলে। তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা হচ্ছে যখন দুটি সমান এবং বিপরীত আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে তখন যে সিস্টেমটা গঠন করলো না, এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এর মানেটা কি চলো চিত্রের সাহায্যে বোঝায়। সাপোজ মনে করো এখানে একটা মাইনাস কিউ আধান, কিছুটা ডিস্টেন্সে প্লাস কিউ আধান, এই যে টোটাল সিস্টেমটা গঠন হলো এটাই তড়িৎ দ্বিমেরু। তাহলে সংজ্ঞাটা কি করে বলবো, যখন দুটি সমান, মানে দেখো এখানেও কিউ আছে এখানেও কিউ, বাট কি বিপরীত, এটা মাইনাস এটা প্লাস, এবং এরা যদি ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, একটা খুব কাছাকাছি দূরত্বে থাকে, তাহলে এই যে সিস্টেমটা গঠিত হলো এটাই হলো তড়িৎ দ্বিমেরু। বুঝতে পারলাম? সাপোজ মনে করো এই পেনের কথা পাবো, এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ, আর এর একটা ডিস্টেন্সে আছে, তাহলে যে সিস্টেমটা গঠিত হলো এটাই হয়ে গেল তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি আমরা এর সংজ্ঞাটা বুঝতে পারলাম। এবার চলো তড়িৎ দ্বিমেরুর উদাহরণ কি, যেমন মনে রাখবে এর উদাহরণ হচ্ছে বিভিন্ন আছে, তার মধ্যে জাস্ট কয়েকটা লিখছি। HCl, তার উপর H2O, NH3 ইত্যাদির অণু, ঠিক আছে, ইত্যাদি অণু, HCl, H2O, NH3। এবার যে কোয়েশ্চেনটা স্বাভাবিক মনে আসা উচিত সেটা হচ্ছে স্যার এইসব কেমন করে তড়িৎ দ্বিমেরু হচ্ছে। তো চলো এর আমরা মলিকিউলার লেভেল জিনিসটা দেখি কি ঘটে এখানে। আমি যে কোনো একটা উদাহরণ নিলাম, সাপোজ মনে করো HClটাই আমি একটা দেখাচ্ছি। দেখো HCl এ কি ঘটবে, HCl আমরা কি জানি, Cl এর লাস্ট কক্ষে একটা ইলেকট্রন, H এর তো একটা ইলেকট্রন থাকে, সরি Cl এর লাস্ট কক্ষে নয়, Cl এর লাস্ট কক্ষে 7টা ইলেকট্রন, ওকে। আর হাইড্রোজেনের লাস্ট কক্ষে একটা, তো হাইড্রোজেন আর একটা পেলেই কি হবে, দুটো, Cl আর একটা পেলেই 8টা হয়ে যাবে। তো সুতরাং এরা এই জিনিসটাকে কি করে, সমানভাবে ইউজ করে ইলেকট্রনটাকে দুজনেই, ফলে এই অণুটা গঠিত হয়, হ্যাঁ কি না? এবার দেখো তড়িৎ ঋণাত্মকতা বলে একটা কথা হয়, এটা আমরা কেমিস্ট্রিতে পড়েছি। সেটা হচ্ছে যে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা বেশি মানেটা কি, যে ইলেকট্রন জোড়টা থাকবে তাকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটা বেশি ক্লোরিনের। এবার বলো এই যে ইলেকট্রন জোড়টা এখানে আছে, এই ইলেকট্রন জোড়টা ক্লোরিন নিজের দিকে একটু বেশি টানবে, ফলে এ একটু হালকা নেগেটিভ হয়ে যাবে যেহেতু ইলেকট্রন নিজের দিকে এলো, ওকে। এই হিসাবে ক্লোরিন একটু হালকা নেগেটিভ হলো, এবং সেম চার্জে যেহেতু এখান থেকে অপসারিত হলো হাইড্রোজেন কি হলো, প্লাস হলো। এবার তুমি নিজেই লক্ষ্য করো মাইনাস প্লাস একটা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে আছে, তাহলে এই সিস্টেমটা কি গঠিত হলো, এটা একটা তড়িৎ দ্বিমেরু। আশা করছি বুঝতে পারলাম। দেখে নাও হাইড্রোজেন প্লাস Cl মাইনাস, সিমিলার অ্যামাউন্ট অফ চার্জ, মাইনাস অ্যান্ড প্লাস, একটা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে আছে, ওকে। অণু তো প্রচুর কম দূরত্বের ব্যবধানে আছে, তাহলে এই যে সিস্টেমটা গঠিত হলো HCl এর যে অণুটা, এটা হলো একটা তড়িৎ দ্বিমেরু। সিমিলার ওয়েতে H2O কেও দেখানো যায়, এই H3 কেও দেখানো যায়, আমি জাস্ট একটা দেখালাম, ঠিক আছে। আগে এটুকু লিখে নাও। তাহলে আমরা তড়িৎ দ্বিমেরু জিনিসটা বুঝতে পারলাম। চলো এরপরে আমরা পয়েন্ট করব দ্বিমেরু ভ্রামক। এরপরে আমরা পয়েন্ট করব দ্বিমেরু ভ্রামক। চলো পয়েন্ট করে দাও।
দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক বলে পয়েন্ট করে দাও। এর ইংলিশ টার্মটা একটু আমরা লিখে নিই, ঠিক আছে? এর ইংলিশ টার্মটা হয় ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট। এর ইংলিশ টার্মটা আমরা একটু লিখে দিই। ডাইপোল মোমেন্ট কি, চলো এর সংজ্ঞাটা কি দেখে নাও। এর সংজ্ঞা কি বলছে, আগে চলো একটা তড়িৎ দ্বিমেরু এঁকে নিই। মাইনাস কিউ প্লাস কিউ, দুটো ইকুয়াল এবং বিপরীত আধান, ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে, এই দূরত্বটাকে চলো 12 ধরলাম। এবার অনেকে জিজ্ঞেস করবে স্যার আপনি 12 কেন ধরলেন, এল ধরতে পারতাম। একেবারেই সঠিক, তুমি এল ধরো, L/2 ধরো, যা ইচ্ছে তাই ধরতে পারো। 12 ধরলে একটাই সুবিধা হয়, এরপরে যে আমরা ক্যালকুলেশনগুলো করব সেখানে অনেক আমাদের হেল্প হয়, ঠিক আছে? তার জন্য এটা নর্মালি 12 ধরা হয়, ঠিক আছে? এবার দেখো দ্বিমেরু ভ্রামক কাকে বলছে। তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান, আবার বলি, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকেই বলা হয় দ্বিমেরু ভ্রামক। বুঝতে পারলাম? দ্বিমেরু ভ্রামককে পি দ্বারা ডিনোট করা হয়। তাহলে পি সমান কি লিখবো, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান। এবার তোমরা এটা ভাবো না স্যার মাইনাস নিব না প্লাস নিব, মান মানে অলওয়েজ জাস্ট ওর অ্যাবসলিউট মানটা, চরম মানটা, প্লাসটা, ওকে? সুতরাং যে কোনো একটি আধানের মান কি কিউ নিয়ে নিলাম, যে কোনো একটি আধানের মান অ্যাবসলিউট মানটা নেব, মাইনাসটা নয়, ঠিক আছে? কিউ ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব 12। এই যে এই জিনিসটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামক কাকে বলে, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, এই বিষয়টাকেই বলা হয় দ্বিমেরু ভ্রামক। বা অনেকে এই সময় আমরা এটাকে হয়তো এইভাবে 2QL এইভাবেও লিখে থাকি, যেভাবে লিখবে তোমাদের ইচ্ছে, ওকে? দেখো এটা ভেক্টর ফর্ম, মনে রাখবে দ্বিমেরু ভ্রামক কিন্তু একটি ভেক্টর আছে। এর মানেটা কি, এর ডিরেকশনও থাকবে। কি বললাম, দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি, এর মানেটা কি, এর দিকও আছে মানের সাথে সাথে, ওকে? এর দিকটা কোন দিকে হয় সবসময় মনে রাখবে, এর দিক হয় ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। কি বললাম, সবসময় মনে রাখবে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে হয়, মাইনাস থেকে প্লাসের দিকে। দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হয় অলওয়েজ মাইনাস থেকে প্লাসের দিকে। দেখো মাইনাস থেকে প্লাসের দিকে, এটা আমরা একটু মনে রাখবো। বুঝতে পারলাম? চলো এদের একটু আমরা একক আর মাত্রাটা একটু জেনে নিই। চলো উপরে লিখছি একক। এককটা কি হবে, চলো ভালো করে দেখো তো, চেক করো এককটা কি হবে। সিজিএস লিখি আর এসআই লিখি, ওকে? দেখো দ্বিমেরু ভ্রামক মানে কি, আধান ইন্টু দূরত্ব, হ্যাঁ কি না? তো সিজিএস যদি লিখতে চাই তাহলে কি লিখবো, আধানের সিজিএস একক স্ট্যাট কুলম্ব লিখে দিলাম, ইন্টু দূরত্ব মানে কি হয় সেন্টিমিটার, ওকে? কেউ যদি মনে করে না স্যার স্ট্যাট কুলম্ব লিখবো না, ইএসইউ লিখবো, ইএসইউ লিখতে পারো, ইন্টু সেন্টিমিটার, যা ইচ্ছা এই দুটোর মধ্যে, ওকে? এসআই কি লিখবো, আধানের এসআই একক কুলম্ব, দূরত্ব মিটার। বুঝতে পারলাম? চলো এবার মাত্রা বলে পয়েন্ট করি। মাত্রা, মাত্রা কি হবে চলো একটু চেক করে নিই। কিউ এর মাত্রা কি আইটি, হ্যাঁ কি না? কিউ সমান আই ইন্টু টি, অতএব কিউ এর মাত্রা হয়ে গেল আইটি। আর দূরত্বের মাত্রা কি এল। সুতরাং যেহেতু আমরা এমএলটি আকারে লেখে অভ্যস্ত, তার জন্য আমরা আগে এলটি আই লিখলাম। কেউ যদি আইটি এল লেখো ভুল কিন্তু হবে না, ঠিক আছে? বুঝতে পারলাম? দেখো এই পর্যন্ত আগে টুকে নাও। চলো আমরা তড়িৎ দ্বিমেরুর দুটো কেস পড়বো এবার, ঠিক আছে? পজ করে টুকে নিও তোমরা। আমরা এবার তড়িৎ দ্বিমেরুর, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য কোনো বিন্দুতে কেমন কি হবে এই সম্পর্কিত দুটো কেস আমরা আজকে পড়ব। তো প্রথম যেটা আমরা পড়ব, লিখো দ্বিমেরুর, দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত, অক্ষের উপর অবস্থিত, দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এটা পয়েন্ট করে দাও, কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? এর ইংলিশ টার্মটা আমরা একটু লিখে নেব, ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি
at a point on the axis of a dipole, on the axis of a dipole। ঠিক আছে, ইংলিশ টার্মটা লিখে নাও। তার মানে এবার আমরা কি পড়তে যাচ্ছি, দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। এর মানেটা কি, চলো এক চিত্র আঁকি তাহলে স্পষ্ট বুঝতে পারবে। এটা একটা দ্বিমেরু, মাইনাস কিউ প্লাস কিউ, মধ্যবর্তী ডিস্টেন্স 12। চলো এই পর্যন্ত লিখে নিলাম। মাইনাস কিউ এটাকে এ বিন্দু দিলাম, প্লাস কিউ এটাকে বি বিন্দু দিলাম। এবার দেখো আমরা কি নির্ণয় করতে যাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করব। দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত, তাহলে দ্বিমেরুর অক্ষ কোনটা, এই যে দেখো দ্বিমেরুর অক্ষ এটা, এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ না সংযোগ সরলরেখা, এটা অক্ষ, এটা এই যে এর ওপর যে লাইনটা আছে এইদিকে, এইদিকে যে দিকে নেবে নাও, ঠিক আছে, এটা হচ্ছে অক্ষ, এই যে ডট ডট করে দেখালাম না, এইদিকে এইদিকে এটা অক্ষ। এবার অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে কি, এই অক্ষের যে কোনো একটা বিন্দু নেবো, এই পাশে নাও এই পাশে নাও, যে কোনো একটা বিন্দু নেবো, সেখানে কি নির্ণয় করব, ক্ষেত্র প্রাবল্য। মানে আমাকে কি সেখানে কত আধান আছে ভাবতে হবে, +1 আধান। ঠিক আছে, তো চলো আমরা এই অক্ষের ওপর যে কোনো বিন্দুতে নিতে পারি, চলো ডান দিকেই নিলাম। ওকে, এক কাজ করলাম, আমরা ডান দিকেই অক্ষের উপর একটা বিন্দু নিলাম যেখানে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ধরে নিলাম এই যে এখানে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, আমরা এর নাম সি দিলাম। সি বিন্দুতে সাপোজ মনে করো আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, চলো, আর এটা মধ্যবিন্দু ও ধরে নিলাম। এবার এই যে মধ্যবিন্দু থেকে এই যে এর দূরত্বটা, কার দূরত্ব, যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করব, মধ্যবিন্দু থেকে দূরত্ব কত, আর। ঠিক আছে, এটা আমরা ধরলাম। এবার তোমরাই বলো, এটা যদি ও হয় মিডিল, টোটালটা যদি 12 হয়, তাহলে এটা কত হবে, এটা এল হবে আর এটা এল হবে। এটুকু বুঝতে অসুবিধা নেই, মানে কি হবে, এটা এল হবে আর এটা এল হবে। চেক করে নাও, অবশ্যই লিখতে পারি। এই পর্যন্ত ঠিক আছে, চলো একবার রিপিট করে দিই। মাইনাস কিউ প্লাস কিউ একটা তড়িৎ দ্বিমেরু, 12 ডিস্টেন্সে আছে মাইনাস কিউ প্লাস কিউ। এর অক্ষের ওপর যে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। যে কোনো বিন্দু একটা সি নিলাম, সি বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ওকে, এবার সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো না, সেখানে কত আধান আমি ভাববো মনে মনে, +1 আধান আছে। এবার এই সি বিন্দুর দূরত্ব এই দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে কত দূরত্বে, আর দূরত্বে। আর যেহেতু এটা টোটাল 12, তাহলে এটা মধ্যবিন্দু হলে এটা এল হবে, এটা এল হবে। চিত্র আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। দেখে নাও, আগে চিত্র ক্লিয়ার করে নাও। চিত্র স্পষ্ট, চলো এবার শুরু করি। লিখো, দ্বিমেরু ভ্রামক পি সমান কি 2ql, এটা এক্ষুনি জানলাম। ঠিক আছে, এবার দেখো ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, তো অবশ্যই আধানের জন্য, হ্যাঁ কি না। তো এখানে কটা আধান আছে, দুটো, তো তার জন্য এই বিন্দুতে আমি দুইবার ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। একবার লিখবো, দেখো +q আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য, +q আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য। চলো বের করব, অবশ্যই সি বিন্দুতে কিন্তু, ঠিক আছে, +q আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য সি বিন্দুতে। ওকে, হ্যাঁ, এটা গন্ডগোল করবে না। অতএব E1, এটাকে E1 ধরলাম, ঠিক আছে, +q বিন্দুর জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যকে E1 ধরলাম। এবার চলো তোমরা ভালো করে দেখো, সূত্র কি ক্ষেত্র প্রাবল্যের, 1/4πε, 1/4πε যে কোনো মাধ্যমের ক্ষেত্রে q/r², হ্যাঁ কি না। তো q লিখে দিলাম, q/r²। আর কোনটা, এটা গন্ডগোল করবে না। আর মানে হচ্ছে যে বিন্দুতে বের করছি, যে বিন্দুর জন্য এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কার কোথায় বের করছি, প্লাস সি বিন্দুতে, কার জন্য, +q, তাহলে এই ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, এই যে এই ডিস্টেন্সটুকুর কথা বলা হচ্ছে, এটা হচ্ছে r²। এখানে যে সূত্রটা থাকে না, E = 1/4πeq/r², হ্যাঁ কি না। তো এই যে r², এটা কার জন্য বোঝায়, যে বিন্দুর জন্য, যে বিন্দুতে এদের মধ্যবর্তী। তো বলো এটা কত হওয়া উচিত, দেখো তো চিত্রানুসারে, দেখো এটা আর, এটুকু এল, তাহলে এটুকু কত হওয়া উচিত, r-l। বুঝতে পারলাম, আবার রিপিট করছি, এটা আর, এটুকু এল,
তাহলে এটুকু কি হবে অবশ্যই আর মাইনাস এল, তাহলে কি হবে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এবার ই যেহেতু একটি ভেক্টর রাশি তার জন্য এর ডিরেকশনটা চলো দেখা যাক কি হচ্ছে। স্যার প্লাসকে কি করবে আকর্ষণ না বিকর্ষণ, বিকর্ষণ, হ্যাঁ কি না, ওই দিকে ডিরেকশনটা হবে, তো সেই দিকে ডিরেকশনটা আমি ও এর সাপেক্ষে লিখছি, সেই দিকে ডিরেকশনটা কি হবে দেখো তো, সি বিন্দু ও সি বরাবর, হ্যাঁ কি না, লিখে দেবো ও সি অভিমুখে। বুঝতে পারলাম, দেখে নাও প্লাসকে বিকর্ষণ ও সি অভিমুখে ডিরেকশনটা ও এর সাপেক্ষে, আমি বললাম কেউ বিসিও বলতে পারো, আমি ও এর সাপেক্ষে ধরলাম। ঠিক আছে, সিমিলার ওয়েতে লিখো, নিজেরা পজ করে এরপর ট্রাই করবে যেটা লিখছি। মাইনাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E2 সমান কি হবে একটু ভেবে দেখে তো, নিজেরা পজ করে করার চেষ্টা করো। সূত্র কি 1/4πε Q/r²। দেখো এখানে মাইনাস বসাতে গেলাম না, মনে রাখবা ক্ষেত্র প্রাবল্য মাইনাস টাইনাস বসাতে যাব না, যেহেতু মাইনাসটা শুধু বোঝায় যে দিকটা কোন দিকে, তো সেটা আমরা পাশে উল্লেখ করে দেব। ঠিক আছে, শুধু মানটা লিখছি Q/r²। আর মানে কি বললাম, যে বিন্দুর জন্য বের করছি, যে বিন্দুতে, তো এই বিন্দুর জন্য বের করছি ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে, তাহলে দূরত্বটা দেখো তো কতটা দূরত্ব এই টোটালটা, ভালো করে দেখবে। দেখো এই দূরত্বটা কতটা হচ্ছে, এটা আর এটুকু এল, তাহলে কত হলো আর প্লাস এল, বুঝলাম না, আবার দেখো এটা আর এটুকু এল, তাহলে কি হলো আর প্লাস এল তার হোল স্কোয়ার। বুঝতে অসুবিধা নেই। দেখো তো ডিরেকশনটা কোন দিকে হওয়া উচিত, দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে। মাইনাস প্লাসকে কি করবে আকর্ষণ না বিকর্ষণ, অবশ্যই আকর্ষণ করবে, তাহলে ডিরেকশনটা এই অভিমুখী হবে। তো যেহেতু আমরা ও এর রেসপেক্টে লিখছি, তাহলে ডিরেকশনটাকে লিখবো সিও অভিমুখী, সিও অভিমুখী, সিও অভিমুখী। চলো আগে এই পর্যন্ত টুকে নাও, দেখো কোনো সমস্যা আছে কি না। চলো আশা করছি এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই, আগে ছেপে দাও, পজ করে লিখে নাও। ওকে আমি মেটালাম। দেখো এবার একটা জিনিস বোঝার চেষ্টা করবে, এই সি বিন্দুটাকে দেখো, আমি শুধু সি বিন্দুটাকে আঁকছি। সি বিন্দুতে দেখো প্লাস কিউ এর জন্য কোন দিকে, এই দিকে বিকর্ষণ, এটা E1, হ্যাঁ কি না, মাইনাস কিউ এর জন্য আকর্ষণ কোন দিকে, এই দিকে, এটা কি E2। এবার বলো তো তাহলে যেহেতু ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, এর ওপর অ্যাকচুয়াল লব্ধি প্রাবল্য কত হচ্ছে, কোনটা বড় হবে আগে দেখে নাও, E1 বড় না E2 বড়, অবশ্যই E1 বড়। এর কারণটা কি, কারণ প্লাস কিউটা এখান থেকে অনেক কাছে আছে, মাইনাস কিউটা কি অনেক দূরে আছে, তো এর জন্য যে অ্যাট্রাকশনটা হবে এটা অনেক কম হবে কার তুলনায়, এর জন্য যেটা বিকর্ষণ হবে, সুতরাং E1টা E2 এর চেয়ে বড় হবে। তাহলে লব্ধি প্রাবল্য কত হবে, এইভাবে ভাবো না, সাপোজ মনে করো এই দিকে 10 একক লব্ধি E1টা 10 একক ধরলাম, আর এর পাশে মনে করো 3 একক ধরে নিলাম, 3 একক, তাহলে এর ওপর অ্যাকচুয়াল লব্ধি প্রাবল্য কত হবে 7 একক। কি করে পেলাম, 10 থেকে 3 বাদ। সিমিলার ওয়েতে তাহলে সি বিন্দুতে লব্ধি প্রাবল্য কি হবে, এই অনুযায়ী করতে চাইলে E1 - E2। অতএব লেখো সি বিন্দুতে লব্ধি প্রাবল্য, অতএব সি বিন্দুতে, আমি শুধু লব্ধি প্রাবল্য কথাটা লিখছি, অতএব সি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই সমান কি লিখবো, E1 - E2। আশা করছি বুঝতে সমস্যা নেই। দেখো Q/4πe এটা কিন্তু সব জায়গায় কমন আছে, আমি কমন নিয়ে নিলাম, আর বাকি অংশটা আমি টুকে দেখছি। E1 এ কি ছিল দেখে নাও, আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর প্লাস এল তার হোল স্কোয়ার। দেখো তো এটা লিখতে পারি কিনা চেক করে নাও। Q/4πe এর সাথে E1 এর সাথেও ছিল, E2 এর সাথেও ছিল, বাইরে নিয়ে নিলাম আর বাকি অংশটাকে লিখে দিলাম। চলো এরপর তো আর কোনো ফিজিক্স নেই, শুধু ম্যাথস আছে, একটু করে দিই। অর্থাৎ Q/4πe লসাগু করে দিলাম, আর মাইনাস এল তার হোল স্কোয়ার আর প্লাস এল তার হোল স্কোয়ার, তাহলে কি হবে এই কর্নারে এটা চলে গেল আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস ও পাশে চলে গেল আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এবার চলে গেছে সিম্পল, শুধু সূত্রে ফেলবো, দেখে নাও। Q/4πe রেখে দিলাম, কিউ এই মানে এপসাইলন, ঠিক আছে 4π এপসাইলন। এবার দেখো a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, কিসের সূত্র 4ab, তাহলে 4rl রেখে দিলাম। আর নিচে দেখো তো, নিচে ক্ষণিকের জন্য ভাবো, স্কোয়ারগুলো নেই, ক্ষণিকের জন্য ভাবো, তো আমি স্কোয়ারটাকে বাইরে ভাবতে পারি না বা সামথিং, দুটোর বাইরে ক্ষণিকের জন্য নেই ভাবো, তাহলে এটা কি হচ্ছে a + b × a - b মানে কি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যেহেতু দুটোরই স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে বাইরে ভাবতে পারি, ওপরে স্কোয়ার দিয়ে দিলাম। বুঝতে পারলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুই স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম। এই পর্যন্ত ঠিকঠাক আছে? চলো আগে পজ করে টুকে নাও। চলো দেখো এবার কি করছে দেখো তো, একটু আমি সাজিয়ে লিখছি জিনিসটাকে। এটা লিখতে পারি কি 1/4πε টু কিউএল আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাকে লিখতে পারি? একটু দেখো তো, নিজেরা বোঝার চেষ্টা করবে। ওপরে কি কি আছে? কিউ আছে, আচ্ছা কিউ আছে, 4 আছে, দুর্দুগ্নে 4 আছে, আর আছে, এল আছে। আমি যে সাজিয়ে এপাশ ওপাশ করে লিখলাম, ঠিক আছে? এবার দেখো এর পরের লাইনটা মিটিয়ে দিচ্ছি, পজ করে টুকে নিও। দেখেন এরপরের লাইনটা বোঝার চেষ্টা করো কি হবে। অতএব ই সমান কি লিখতে পারি? 1/4π লিখে দিলাম, 1/4πε 2 ইন্টু 2QL। এটা মানে কি? দ্বিমেরু ভ্রামক পি, হ্যাঁ কি না? প্রথমে লেখা হয়েছিল, প্রথম দেখো প্রথম লাইনটাই দেখো, পি সমান লেখা ছিল 2QL শুরুরটা, অতএব 2PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। চলো এটাকে ঘিরে দেবো, এটা এর এক্সপ্রেশন। ওকে, বুঝতে সমস্যা নেই? চলো এর একটা বিশেষ ক্ষেত্র নিচ্ছি। দেখো পি সমান হচ্ছে 2QL, তার জন্য টুকে দিলাম। একটা বিশেষ ক্ষেত্র নিলাম, সেটা হচ্ছে আর যদি ভেরি ভেরি গ্রেটার এল হয়। এর মানেটা কি বোঝার চেষ্টা করবা। এর মানেটা হচ্ছে দেখো এল তো একটা ডিস্টেন্স আছে, এর তুলনায় এর আরটা যদি অনেক বেশি হয়, এর মানেটা কি একটা বোঝার চেষ্টা করো। দেখো এটা মনে করো একটা তড়িৎ দ্বিমেরু, মাইনাস কিউ প্লাস কিউ। আমি যদি এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করি, তাহলে কি এটা প্রায় এল এর কাছাকাছি হচ্ছে বা সামথিং। কিন্তু সাপোজ মনে করো এটা একটা দ্বিমেরু, আর আমি এখান থেকে প্রায় 100 মিটার দূরে, 200 মিটার দূরে বা অনেক দূরে এরকম কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবো, তাহলে কি হচ্ছে এই এল এর তুলনায় এই যে ডিস্টেন্সটা এটা অনেক বেশি হচ্ছে। সেই কেসটা বলছি, সেই কেসে কি হবে বলো তো? আর ভেরি ভেরি গ্রেটার এল, তার মানে কি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারকে প্রায় আর স্কোয়ার লিখতে পারি না? বুঝতে সমস্যা নেই? যেহেতু আরটা এল এর চেয়ে অনেক বড়, সুতরাং আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এলকে বাদ দিলেও কি যায় আসে বা না দিলেও কি যায় আসে, হ্যাঁ কি না? এলটা যেহেতু অনেক কি ছোট, তার জন্য ওকে নেগলেক্ট করতে পারে, তো আর স্কোয়ার। এবার চলো তো এই ফর্মটা কেমন হবে একটু দেখে নাও তো। ই সমান 1/4πε, দেখে নাও আর ভেতরে তাহলে আর স্কোয়ার হয়ে গেল, তাহলে আর স্কোয়ার, ওপরে একটা স্কোয়ার ছিল r⁴, ওপরে একটা আর আর কেটে গেল, তাহলে এক লাইনে আমি লিখে দিলাম 2p/r³। সমস্যা নেই, এটা স্পেশাল কেসটা, বরঞ্চ এটা আমাদের বেশি প্রয়োজন হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? ওকে, চলো এর যদি আমি ভেক্টর ফর্ম লিখতে চাই কেমন করে লিখবো, কারণ ই তো একটা ভেক্টর, হ্যাঁ কি না? তড়িৎ প্রাবল্য, অতএব কি লিখবো 1/4πε 2/r³p। এবার ডান পাশে আমাকে ভেক্টর দিতে হবে, তো ভেক্টর দেওয়ার মানেটা কি, যে ডান পাশের যেটা অভিমুখ হবে অবশ্যই সেটা বাম পাশের অভিমুখ হবে, মানে তড়িৎ প্রাবল্যেরই যেন ডান পাশে অভিমুখ থাকে। তো তোমরা দেখো তো লব্ধি প্রাবল্যের অভিমুখ কোথায় পেয়েছিলাম? ডান পাশে না বাম পাশে? অবশ্যই ডান পাশে পেয়েছিলাম, হ্যাঁ কি না? ডান পাশে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো তো, এই দ্বিমেরুর ডিরেকশন সবসময় কোন দিক থেকে হয়? মাইনাস থেকে প্লাসের দিকে। মানে যদি পি এর ডিরেকশন ভাবি, তাহলে পি এর ডিরেকশনে কি হচ্ছে? বাম দিক থেকে ডান দিকে, ডান পাশে। সুতরাং পি এর ডিরেকশন আর ই এর ডিরেকশন কি একই তো? সুতরাং আমি এখানে জাস্ট একটা ভেক্টর চিহ্ন চাপিয়ে দেবো। দেখো এবার কেউ আবার ই এপসাইলনের জায়গায় কেউ যদি চাও তো কে এপসাইলন নটও লিখতে পারবো, যা ইচ্ছে তাই লিখবি, লিখো। এই পর্যন্ত আশা করছি কোনো সমস্যা থাকার কথা নয়। একবার সুস্থভাবে জিনিসটা দেখে নাও। পি এর ডিরেকশন এর পাশে, ই এর ডিরেকশন এর পাশে, তার জন্য জাস্ট একটা ভেক্টর ভেক্টর চিহ্ন পি এর উপর চাপিয়ে দিলাম, ঠিক আছে? চলো আগে দেখে নাও সুস্থভাবে জিনিসটা, ঠিক আছে? চলো মেটালাম, যারা দিল্লি খাচ্ছে বজ করে লিখে নিও। বলেছিলাম যে তড়িৎ দ্বিমেরুর আমরা দুটো কেস পড়বো, তার মধ্যে একটা পড়লাম যেটা কোথায়, যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর। এরপর আর একটা কেস আমাদের পড়তে হবে, আর সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর। তো চলো আমরা একটু পয়েন্ট করে দিই। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য,
কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। ইংলিশ টার্মটা লিখে নি, ফিল্ড ইন্টেন্সিটি at a point on the perpendicular bisector of a dipole. Field intensity at a point on the perpendicular bisector of a dipole. চলো আগে এটুকু আমরা পয়েন্ট করে নিই। দেখো এটুকু পয়েন্ট করে নাও। তো কি বোঝাচ্ছে, চলো চিত্রটা আঁকি তাহলে বুঝতে পারবে। দেখে নাও, মাইনাস কিউ প্লাস কিউ এঁকে দিলাম, মাইনাস কিউ প্লাস কিউ। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু, এটা ডিস্টেন্স কত 12 এঁকে দিলাম। চলো ও বিন্দু নিলাম, মধ্যবিন্দু ও। এবার ও থেকে বোঝার চেষ্টা করো, লম্ব সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি, যে পয়েন্টটা দুই ভাগে ভাগ করে, মানে অবশ্যই মিডিল, হ্যাঁ কি না, মিডিল। এবার এর কি পারপেন্ডিকুলার, দেখো কোথায় নিতে হবে, এদের মিডিলের পারপেন্ডিকুলার, মানে আমি কোথায় নিতে পারি, এই যে এই দাগের মধ্যে, সে ওপরে বা নিচে যে কোনো একটা পয়েন্টে আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, তো চলো আমরা ওপরে যে কোনো একটা পয়েন্টে নিয়ে নিলাম। তাহলে বুঝতে পারলাম যে পয়েন্টটা করেছিলাম তার মানেটা কি, তার মানেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডক এটা। এবার তার ওপর কি লম্ব, তার জন্য লম্ব সমদ্বিখণ্ডক, এই লাইনের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। চলো এটাকে সি নাম দিয়ে দিলাম, সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ওকে, বুঝতে সমস্যা নেই। চলো সিমিলার ওয়েতে কি লিখে নেব, দ্বিমেরু ভ্রামক পি সমান 2ql। চলো 2 কে নিলাম, পি সমান 2ql। সেম দুটো বিন্দু আধান আছে, দুটো বিন্দু আনার জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। চলো আগে একটা জিনিস বলো তো, এটা কি মিডিল তো, হ্যাঁ কি না, এই পয়েন্টগুলো। সুতরাং এখান থেকে এর যা দূরত্ব হবে এখান থেকে এর দূরত্ব সেম হবে, যেহেতু এই মিডিলে অবস্থিত। সুতরাং এটাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল না, দেখো তো ভালো করে লক্ষ্য করে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল যেহেতু মিডিলে অবস্থিত। সুতরাং এটা যদি থিটা হয়, এটাকেও কত হতে হবে, থিটা। এটা এই চিত্রটা আমরা একটু এঁকে রাখি, বুঝতে পারলাম। চলো এবার দেখো, একবার প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো, একবার মাইনাস কিউ এর জন্য। তো প্রথমে লিখো প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, প্লাস কিউ আধানের জন্য, আমি লিখছি না তোমরা লিখে নিও, প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E1 সমান, ঠিক আছে, প্লাস কিউ এর জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E1 সমান কি লিখতে পারি, 1/4 পাই এপসাইলন কিউ বাই কি আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কোনটা বলো ভালো করে দেখো, আমি একটু নাম দিয়ে দিই, এ বি সি। আর স্কোয়ার মানে কি, যে পয়েন্টের জন্য যে বিন্দুতে এদের মধ্যবর্তী দূরত্ব, তো এই পয়েন্টের জন্য এই বিন্দুতে, তাহলে কি বিসি স্কোয়ার। এবার বলো তো, হ্যাঁ এটাকে আর ধরে নিও, এই ডিস্টেন্সটাকে, এই যে এই ডিস্টেন্সটাকে আর ধরে নেবে। ঠিক আছে, এই যে ও সি দেখতে পাচ্ছ না, ও সি, এই ডিস্টেন্সটাকে আর ধরে নিও। এবার বলো, আশা করছি এখানে বিসি স্কোয়ার হবে, হ্যাঁ কি না, 1/4 পাই কিউ বাই বিসি স্কোয়ার। এবার বলো তো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ নয়, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, যার এটা কি অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সুতরাং বিসি স্কোয়ারের জায়গায় আমি ডিরেক্ট কি লিখতে পারি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। বুঝতে কোনো সমস্যা, এর ডিরেকশন কোন দিকে হবে, প্লাস প্লাসকে কি করে বিকর্ষণ করে, তার মানে ডিরেকশন হবে এই বরাবর, বিসি বরাবর। চলো লিখে দিলাম বিসি অভিমুখী, এই কথাটা লিখে দেবে, বিসি অভিমুখী। ওকে, সিমিলার ওয়েতে নিজেরা পজ করে, বা চলো এর আরেকটা জিনিস একটু আমরা দেখে নিই। দেখো এটা যদি E1 ধরলাম, দেখো এটা E1 ধরেছি, এটা E1, অবশ্যই এর জন্য এই বিন্দুতে E1। দেখো এটা থিটা হলে এটাও থিটা হবে নাকি, অনুরূপ কোণ, দেখো না, এটা সমান্তরাল আর এটা এর ছেদক, তাহলে কি এটা থিটা হলে এটাও থিটা। ঠিক আছে, এবার বলো এটা যদি E1 হয়, এটা কি হবে, যার সাথে কোণ করে সে কি হয়, কস হয়। তার এটা হয়ে গেল E1 কস থিটা, আর এটা কি হয়ে যাবে, E1 সাইন থিটা। এবার আমাকে একটা বিষয় বলো, তোমার কাছে একটা 100 টাকার নোট আছে, এবার তুমি কি করতে পারো, সেই 100 টাকার নোটের পরিবর্তে তুমি দুটো 50 টাকা পেতে পারো, হ্যাঁ কি না। এটা কখনো সম্ভব যে তোমার কাছে 100 টাকার নোট আছে, এবার ভাঙাতে গেলে তো তোমার কাছে কি পেলো, যে 100 টাকার নোটও আছে, দুটো 50 টাকার নোট আছে, এরকম হয় না। তোমার কাছে হয় 100 টাকার নোটটা থাকবে, নইলে দুটো 50 টাকার নোট থাকবে, দুটো একসাথে থাকতে পারে না।
ঠিক তেমনই দেখো E1 কে ভেঙে তো আমি ই কস থিটা ই সাইন থিটা পেলাম, সুতরাং এই তিনটে জিনিস একসাথে থাকতে পারে না, হয় কেবলমাত্র E1 আছে, নইলে E1 সাইন থিটা আর E1 কস থিটা আছে। তো চলো আমাদের হেল্প যেটা লাগবে সেটা হচ্ছে কস থিটা সাইন এই উপাংশগুলো, সুতরাং আমি লিখে দিলাম E1 সাইন থিটা আর এখানে কি লিখবো E1 কস থিটা। আমি পাশের চিত্রে একটু দেখাচ্ছি তোমাদের যে কোন কোন তড়িৎ প্রাবল্যগুলো ওখানে আছে, ঠিক আছে। তার মানে আমার কাছে এখন কটা তড়িৎ প্রাবল্য আছে, দুটো, একটা E1 কস থিটা, একটা E1 সাইন থিটা। এবার তোমরা একটু নিজেরা পজ করে মাইনাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E2 সমান বের করার চেষ্টা করো। তোমরা কিন্তু ভাষায় কথাটা লিখবে, হ্যাঁ আমি আর লিখছি না, লিখবে যে মাইনাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E2 সমান কি হবে, পজ করে নিজেরা লিখে চেষ্টা করো, 1/4 পাই কিউ বাই, সিমিলার হবে না, এটাও দেখো অতিভুজ স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার করে দিলাম। এ ডিরেকশন কোন দিকে, দেখো মাইনাস, আর যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয় সেখানে কি ভাবতে হয়, কি আছে, +1 আধান আছে, মাইনাস প্লাসকে কি করবে, আকর্ষণ করবে, হ্যাঁ কি না, সুতরাং এর ডিরেকশনটা কোন দিকে হবে, সি এ বরাবর। চলে লিখে দিলাম সি এ অভিমুখী। সমস্যা থাকার কথা নয়, চেক করে নাও, মাইনাস প্লাস আকর্ষণ করবে, সুতরাং E2 ডিরেকশনটা কোন দিকে, সি এ বরাবর। তো দেখো আমি E2 ডিরেকশন দিচ্ছি, E2 ডিরেকশন কি এটা হলো না, চেক করো তো, এটা কি নয়, অবশ্যই এটাই হবে। আবার সেম ঘটনা ভাবো, দেখো বোঝার চেষ্টা করবে, আমি একটু অন্য কালার ইউজ করছি। E2 এটা থিটা হলে কি এটা থিটা হবে না, জেড একান্তর কোণ, হ্যাঁ কি না। এবার বলো E2 এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে, যার সাথে কোণ করে সে কি কস, E2 কস থিটার নিচেরটা কি হবে E2 সাইন থিটা। সিমিলার হতে কি এই E2 কস থিটা E2 আর E2 সাইন থিটা একসাথে থাকতে পারে না, সেই নোটের উদাহরণের মতো বললাম, হয় E2 আছে নইলে E2 কস থিটা আর E2 সাইন থিটা আছে। তো চলো যদি উপাংশ ভেঙে নিয়েছি, এখন কাছে আমার কি 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 পড়ে থাকলো দেখো তো, আরও দুটো জিনিস পেলাম, একটা নিচে পেলাম E2 সাইন থিটা লিখে দেবো, আর একটা বাম দিকে আর একটা পেলাম কি E2 কস থিটা। চলো টুকে দাও, আগে এই পর্যন্ত দেখে নাও, কোনো সমস্যা আছে সুস্থভাবে জিনিসটা দেখো, কিন্তু দেখো যে পর্যন্ত হলো আমি একবার রিপিট করছি, এটা সুস্থভাবে দেখবে, মানে এখানে অনেক মনে হতে পারে বিশৃঙ্খল, কোনো কিছুই নেই, একদম স্পষ্ট আছে, বোঝার চেষ্টা করবে, আমি কিন্তু বলছি, দেখো রিপিট করছি, প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে এখানে প্লাস আছে, প্লাস প্লাসকে বিকর্ষণ E1। এবার E1কে আমি দুটো উপাংশে ভাগ করলাম, E1 সাইন থিটা E1 কস থিটা, লিখে দিলাম E1 সাইন থিটা E1 কস থিটা, ঠিক আছে। মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মাইনাস প্লাসকে আকর্ষণ এই বরাবর E2 এটা থিটা E2 কস থিটা E2 সাইন থিটা ভেঙে নিলাম, মানে কি পেলাম E2 cos θ E2 sin θ। মানে অ্যাকচুয়ালি এই যে আমি চিত্রটা দেখতে পাচ্ছি না, সি বিন্দুতে টোটাল ক্ষেত্র প্রাবল্য কিন্তু এখানে চারটা উপাংশ, ওপরে একটা নিচে একটা বাম পাশে দুটো, বুঝতে সমস্যা নেই। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করবে, দেখো তো E1 আর E2 মানগত দিক থেকে কি একই নয়, সেম তো, হ্যাঁ কি না, মানগত দিক থেকে। এবার তুমি বলো E1 আর E2 যদি সমান হয় তাহলে E1 sin θ E2 sin θ সমান হবে না, অবশ্যই সমান হবে, ফলে এই দুটো কি পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। দেখো অতএব লিখবে যেহেতু E1 ইকুয়ালস E2, ঠিক আছে, যেহেতু E1 আর E2 দেখো মানের দিক থেকে, ডিরেকশন নয়, গন্ডগোল করবে না, মানের দিক থেকে যেহেতু সমান, অতএব E1 সাইন থিটা মাইনাস E2 সাইন থিটা এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না, তার মানে ওপরেরটা আর নিচেরটা পরস্পর কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। সুতরাং আমি এক কাজ করি, মিটিয়ে দিই, এটাকে মিটিয়ে দিলাম, তাহলে দেখো তো কি পড়ে থাকলো, শুধুমাত্র ক্ষেত্র প্রাবল্য সি বিন্দুতে E1 cos θ আর E2 cos θ। এবারে যেহেতু E1 E2 সমান, সুতরাং আমি কি লিখতে পারি, অতএব উপরে লিখছি একটু, ঠিক আছে, এই বন্ধু লিখে নাও, ওকে চলো। অতএব আমি লিখতে পারি তাহলে তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্য কত হবে, অতএব লব্ধি ক্ষেত্র প্রাবল্য ই সমান কি হলো তাহলে E1 cos θ প্লাস কি E2 cos θ, হ্যাঁ কি না। এবার যেহেতু E1 E2 সমান, তুমি এটাকে 2E1 cos θ লিখতে পারো বা 2E2 cos θ লিখতে পারো, যেটা ইচ্ছা লিখো, একই উত্তর আসবে। ওকে দেখো এবার দেখো মানগুলো বসাচ্ছি, 2 E1 এর মান কত, 1/4πε q বাই কি ছিল r² প্লাস l², হ্যাঁ কি না। এবার চিত্রানুযায়ী দেখবা, তুমি এই ত্রিভুজ নিতে পারো বা এই ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ নাও, চলো আমি এটা চুজ করলাম, এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এটা এই সমকোণী ত্রিভুজটা। cos θ মানে কি হয়, ভূমি বায়ু ত্রিভুজ,
অর্থাৎ cos থিটা মানে কি হবে ভূমি বাই অতিভুজ, মানে ভূমি কত আছে এটুকু কত, অবশ্যই এটা 12 হলে এটুকু কত l, ভূমি হয়ে গেল বাই অতিভুজ, অতিভুজ মানে কত এসি, তো এটা অতিভুজ, তাহলে অতিভুজ সমান কি হয় রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি এল বাই অতিভুজ এসি, এসি মানে কি রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখে দিলাম। এবার চলো 1/4πε রেখে দিলাম, 2ql এটা কি হয় ফার্স্ট লাইনটাই দেখো 2ql মানে কি পি, ঠিক আছে। আর দেখো তো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ এটা কি হয় এক্স টু দি পাওয়ার 3/2 হয় না, সিমিলার হয়েছে দেখো এটাকে এক্স ভাবো, এটাকে এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট ভাবো, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 মানে কি হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। বুঝতে সমস্যা নেই, চেক করে নাও, এটাই হচ্ছে জেনারেল ফর্ম, ঠিক আছে। এর হয়েছে, চলো এবার স্পেশাল কেসটা লিখি, যেটা এর আগে বের করেছিলাম, দেখো পজ করে লেখা থাকলে লিখে নাও। চলো দেখো স্পেশাল কেসটা দেখো, সে একই কথা, যদি আর ভেরি গ্রেটার এল হয়, এর মানেটা কি দেখো, এটা যদি তড়িৎ দ্বিমেরু হয় এখানে নির্ণয় করছি মিডিলে, আচ্ছা কাছাকাছি আছে, কিন্তু মনে করো আমি অনেক উঁচুতে নির্ণয় করছি 100 মিটার 200 মিটার 300 মিটার কিছু একটা অনেক উঁচুতে দূরত্বে অনেক বেশি দূরত্বে, তাহলে কি এর ডিস্টেন্সের তুলনায় এই ডিস্টেন্সটা অনেক বেশি, সেই কেসটা আর ভেরি গ্রেটার এল, তাহলে কি হবে আগের অনুযায়ী কি লিখতে পারি, এটা বিশেষ ক্ষেত্র একটা, ঠিক আছে। অর্থাৎ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার কী বলতে পারি, প্রায় আর স্কোয়ারই বলতে পারি, হ্যাঁ কি না, যেহেতু আরও অনেক বড়। এবার চলো একটু মানটা বসাও, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার যদি আর স্কোয়ার বসায় তাহলে এটা কেমন দেখতে হলো দেখো তো, আর স্কোয়ার যদি বসায় আর এখানে আগে থেকে কী ছিল 3/2 ছিল, হ্যাঁ কি না, তাহলে 2 কেটে গেলে কি নিচে আর কিউব পড়ে থাকবে, দেখে নাও আর স্কোয়ার প্লাস স্কোয়ার সমান আর স্কোয়ারই হলো, আর নিচে 2 আছে, তাহলে 2 কেটে গেল আর কিউব পড়ে থাকবে, সুতরাং এটা কেমন দেখতে হলো ই সমান 1/4πε ওপরে পি আর নিচে কি পড়ে থাকলো দেখে নাও আর কিউব, চলো ঘিরে দাও, এটা হচ্ছে এর এক্সপ্রেশন, ঠিক আছে। এবার যদি ভেক্টর ফর্মটা লিখতে চাও একটু ভেক্টর ফর্মটা লিখে দিই, ই ভেক্টর সমান বলো কি হবে, নিজেরা পজ করে, আমি তো শুনতে পাবো না, তোমরা পজ করে নিজে করার চেষ্টা করো, কি হবে আর কিউব রেখে দিলাম, পি ভেক্টর হবে না অন্য কোনো কিছু হবে একটু ভাবো তো, এক মিনিট ভাবো পজ করে, এটা হবে না অন্য কোনো কিছু হবে, না কিছু অসম্পূর্ণ আছে চেক করে নাও, কোনো কিছু অসম্পূর্ণ আছে এখানে চেক করো তো, দেখো দেখো ই ভেক্টরের যে মাথায় যে ভেক্টরটা দিয়েছি না, ডান পাশে যেটা ভেক্টর দেবো তার সাথে সমান হতে হবে, বুঝতে পারলাম। এবার চলো খুঁজি, ই এর ডিরেকশন কোন দিকে দেখো তো, এ থেকে এই দিকে, হ্যাঁ কি না, এ পাশে ই এর ডিরেকশন, আর পি এর ডিরেকশন দেখো তো কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, এই দিকে, তার মানে এটা তো পরস্পর বিপরীত, সুতরাং এটা আমার লেখা ভুল, একটা জাস্ট মাইনাস চিহ্ন দিয়ে দেবো, ব্যাস সঠিক হয়ে গেল। বুঝতে পারলাম বিষয়টা, ই আর পি পরস্পর বিপরীতমুখী দেখে নাও, তার জন্য একটা মাইনাস চিহ্ন, তো পজ করে লিখে নাও লেখা থাকলে। চলো তো আজকে মোটামুটি এই পর্যন্তই থাকলো, আমরা এর পরের ভিডিওতে এর পরের থেকে শুরু করব। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার, ঠিক আছে, একটু সময় লাগে, বেশি লেকচার লাগবে, বাট জিনিসগুলো আমরা সুস্থভাবে শিখবো বা বোঝার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা সবাই ভালো থাকি, ভালোভাবে পড়াশোনা করি, থ্যাংক ইউ সো মাচ।